1970 সালে যে দেশের 80% মানুষ বাস করত চরম দরিদ্রের মধ্যে, মাত্র 50 বছরের ব্যবধানে সেই দেশটাই আজ নিয়ন্ত্রণ করছে বিশ্বের অর্থনীতির একটি বড় অংশ। আজ সেখানে ছুটছে বিশ্বের দ্রুততম ট্রেন, হাজার হাজার রোবট চালাচ্ছে কারখানা, জন্ম নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিগুলো, আর মহাকাশ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সবখানেই আজ তারা সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে আমেরিকাকে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিস্ময়কর পরিবর্তন? কোনো জাদুমন্ত্র, নাকি ইতিহাসের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান? কিভাবে আমেরিকার মতন পরাশক্তিকে পেছনে ফেলে চীন হয়ে উঠল বিশ্বের কারখানা? দাস্তাবেজ টিভির এই ভিডিওতে আমরা জানব চীনের সেই অবিশ্বাস্য উত্থানের সম্পূর্ণ গল্প, যা বদলে দিয়েছে পুরো পৃথিবীর অর্থনৈতিক হিসাব নিকাশ। আজকের চীন শুধু একটি দেশ নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিগুলির একটি। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে চীনের জিডিপি প্রায় 18 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। অনেকেই ভাবেন চীন হয়তো হঠাৎ করেই এত ধনী হয়ে গেছে, কিন্তু এই সাফল্য রাতারাতি আসেনি। এর পেছনে ছিল কয়েক দশকের পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং এমন কিছু কৌশল যা বদলে দিয়েছে পুরো দেশের ভাগ্য। পৃথিবীর প্রায় প্রতিটি ঘরেই মেড ইন চায়না লেখা কোনো না কোনো পণ্য রয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি, অসংখ্য পণ্য বিপুল পরিমাণে উৎপন্ন করে চীন। আর এই কারণেই চীনকে বলা হয় বিশ্বের কারখানা। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা, জার্মানি কিংবা জাপানের মতো উন্নত দেশের কোম্পানিগুলো নিজেদের দেশে কারখানা না বানিয়ে কেন হাজার হাজার কিলোমিটার দূরে চীনকে তাদের উৎপাদন কেন্দ্র হিসাবে বেছে নিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে। সময়টা ছিল 70 ও 80 দশকের শুরুর দিকে। চীন তখন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি। কোটি কোটি মানুষের খাবার নেই, কাজ নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তখন চীনের ক্ষমতায় ছিলেন মাও সেতুং। তার শাসন আমলে গ্রেট লিপ ফরওয়ার্ড আর সাংস্কৃতিক বিপ্লব, এই দুটি বিশাল পরীক্ষা চীনের অর্থনীতিকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল, কৃষি উৎপাদন তলানিতে ঠেকে গিয়েছিল, আর শিল্প কারখানা একেবারে পিছিয়ে পড়েছিল। 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর পর চীনে ক্ষমতায় আসেন এক নতুন নেতা, দেয়ং শিয়াওপিং। আর তিনি ছিলেন সেই মানুষ যাকে বলা হয় আধুনিক চীনের স্থপতি। দেয়ং বুঝিয়েছিলেন শুধু আদর্শ দিয়ে পেট ভরে না, দেশ এগোয় না। তাই 1978 সালে তিনি ঘোষণা করলেন এক যুগান্তকারী নীতি, সংস্কার ও উন্মুক্তকরণ, বা রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ। তার বিখ্যাত উক্তি ছিল, বিড়াল কালো হোক বা সাদা, ইঁদুর ধরতে পারলেই সেটা ভালো বিড়াল। অর্থাৎ পুঁজিবাদ হোক বা সমাজতন্ত্র, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে সেটাই গ্রহণযোগ্য। এই নীতির হাত ধরেই শুরু হলো চীনের রূপান্তরের প্রথম অধ্যায়। দেয়ং শিয়াওপিং দক্ষিণ চীনের কয়েকটি উপকূলীয় শহরকে বেছে নিলেন বিশেষ পরীক্ষাগার হিসাবে। এই শহরগুলোতে ঘোষণা করা হলো বিশাল অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন। চীন সরকার বুঝল বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে যদি কোনোভাবে দেশে টেনে আনা যায়, তাহলে এই কর্মসংস্থান সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। তাই তারা এক অভাবনীয় প্রস্তাব দিল বিদেশি বিনিয়োগকারীদের। কোনো বিদেশি কোম্পানি চীনে এসে কারখানা বসাতে চাইলে তাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া হবে না। অথচ সেই সময় চীনের নিজস্ব স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে প্রায় 30% পর্যন্ত ট্যাক্স দিতে হতো। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই সম্পূর্ণ ট্যাক্স মুক্তির প্রস্তাব ছিল লোভনীয় এক সুযোগ, যার ফলে সেই উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে একটা ছোট্ট মাছ ধরা গ্রাম শেনজেন মাত্র কয়েক দশকেই পরিণত হলো বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি শহরে, যাকে আজ মানুষ চেনে চীনের সিলিকন ভ্যালি নামে। এবার আসে আসল প্রশ্নে, আমেরিকা, জার্মানি, জাপানের কোম্পানিগুলো কেন হাজার হাজার কিলোমিটার দূরে চীনকে বেছে নিল? শুধুমাত্র কি ট্যাক্স মুক্তর কারণে? আসলে তা নয়। প্রথম কারণটি ছিল সস্তা শ্রম শক্তি। তখন চীনের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটির কাছাকাছি, আর তাদের বিশাল একটি অংশ ছিল কর্মক্ষম যুবক যুবতী। পশ্চিমা দেশগুলোতে যেখানে একজন শ্রমিকের পেছনে প্রতি মাসে কয়েকশো ডলার খরচ হতো, চীনে একই কাজ করানো যেত অনেক কম খরচে। ফলে বিদেশি কোম্পানিগুলোর জন্য ছিল হিসাবটা খুবই সহজ, উৎপাদন খরচ কমবে আর মুনাফা বাড়বে। দ্বিতীয় কারণটি ছিল সরকারের নীতি ও অবকাঠামো। চীন সরকার বুঝেছিল শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ টেকসই হবে না। তাই তারা বিশাল অঙ্কের অর্থ ঢালল রাস্তাঘাট, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র আর রেল লাইন তৈরিতে। একটা কারখানা বসাতে গেলে যা যা লাগে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সহজ পরিবহন ব্যবস্থা, দ্রুত বন্দর থেকে পণ্য রপ্তানি, সবকিছু চীন একে একে প্রস্তুত করে ফেললো। এইসব সুযোগ সুবিধার জন্যই অল্প সময়ের মধ্যে বিদেশের নামি দামি ব্র্যান্ড টেসলা, বিএমডব্লিউ, মার্সিডিজ, অ্যাপেলের মতন প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা নিয়ে চলে এলো চীনে। কিন্তু প্রশ্ন হলো, এত সুবিধা দিয়ে চীনের কি লাভ হচ্ছে? আসলে এটাই ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা বড় অংশ। বিশ্বের নামকরা কোম্পানিগুলো যখন চীনের কারখানায় পণ্য উৎপাদন শুরু করলো, তখন স্থানীয় কর্মীরা সেই প্রযুক্তি, উৎপাদন পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণের কৌশল শিখে নিল। তারা এতটাই দক্ষ ছিল যে খুব অল্প সময়ের মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলি একই ধরনের পণ্য নিজেরাই তৈরি করতে শুরু করলো। ধীরে ধীরে সেই অভিজ্ঞতা
অভিজ্ঞতার উপর ভর করেই গড়ে উঠল আলিবাবা, শাওমি, বিওয়াইডি এবং টিকটকের মতো বিশ্বমানের দেশীয় কোম্পানি, যারা আজ অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে। তাহলে কি এভাবেই চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হলো? উত্তর হলো না, কারণ চীনের আসল লক্ষ্য শুধু নিজেদের দেশের কারখানা গড়ে তোলা ছিল না, বরং বিশ্বের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছানো ছিল। এই লক্ষ্য নিয়েই 2013 সালে রাষ্ট্রপতি শি জিনপিং চালু করেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই প্রকল্পের মাধ্যমে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো অনেক উন্নয়নশীল দেশকে ঋণ ও বিনিয়োগ দিয়ে রাস্তা, রেলপথ, সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করতে শুরু করে চীন। অনেক দেশের নিজের পক্ষে এত বড় প্রকল্পের খরচ বহন করা সম্ভব ছিল না, তাই তারা চীনের অর্থায়ন গ্রহণ করে। কিন্তু এখানেই ছিল চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এইসব প্রকল্পের বেশিরভাগ কাজ করত চীনা কোম্পানিগুলো, ব্যবহৃত হতো চীনের যন্ত্রপাতি ও প্রযুক্তি, এমনকি অনেক ক্ষেত্রেই কাজ করতেন চীনা কর্মীরা। ফলে ঋণের একটি বড় অংশ আবার বিভিন্ন উপায়ে চীনের অর্থনীতিতেই ফিরে আসতো। একই সঙ্গে নতুন রাস্তা, রেলপথ ও বন্দর তৈরি হওয়ায় চীনা পণ্য আরো দ্রুত, সহজে এবং কম খরচে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছতে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই ঋণ তো একদিন ফেরত দিতেই হবে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে চীনের কাছে ঋণ পরিশোধের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আবার ফিরে আসতে শুরু করে। ফলে একদিকে যেমন চীনের বৈশ্বিক প্রভাব বাড়তে থাকে, অন্যদিকে তাদের অর্থনীতিও আরো শক্তিশালী হতে থাকে। তবে এই প্রকল্প নিয়ে বিতর্ক কম নেই। সবচেয়ে আলোচিত উদাহরণ হলো শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। চীনের ঋণে নির্মিত এই বন্দরের ঋণ পরিশোধের সমস্যার মুখে পড়ে শ্রীলঙ্কা। পরে 2017 সালে বন্দরটি একটি চীনা প্রতিষ্ঠানের কাছে 99 বছরের ইজারায় দিতে হয়। অনেক বিশ্লেষক এটিকে চীনের কৌশলগত সাফল্য হিসাবে দেখেন, যদিও অন্য গবেষকরা মনে করেন এর পেছনে শ্রীলঙ্কার নিজস্ব অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রেখেছিল। এসব পরিকল্পনার আসল ফলাফল দেখা যায় আজকের চীনে। কয়েক দশক আগে যে দেশ দরিদ্র আর দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করছিল, সেই দেশটাই আজ প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন এবং সৌরশক্তির মতো খাতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলির একটি। বিশাল বিশাল স্মার্ট কারখানায় মানুষের পাশাপাশি হাজার হাজার রোবট কাজ করছে, ফলে উৎপাদন হচ্ছে আরো দ্রুত, আরো নিখুঁত। শুধু শিল্প নয়, চীনের শহরগুলোরও চিত্র বদলে গেছে। আকাশ ছোঁয়া অট্টালিকা, স্মার্ট সিটি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা আজ কোটি কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতা। যে দেশ একসময় মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খেত, সেই দেশে এখন বিশ্বের অন্যতম আধুনিক নগর সভ্যতা গড়ে তুলেছে। কিন্তু চীনের উত্থান শুধু অর্থনীতি বা প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়। নিজেদের বিশ্বের অবস্থানে আরো শক্তিশালী করতে তারা গড়ে তুলেছে বিশ্বের অন্যতম আধুনিক সামরিক শক্তি। আজ চীনের হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীগুলির একটি, আধুনিক যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং ডংফং সিরিজের DF-21, DF-26 ও DF-41 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম। পাশাপাশি তারা নিয়মিত তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তিকেও আধুনিক করে তুলেছে। এই বিশাল সামরিক আধুনিকরণের পেছনেও রয়েছে বিপুল বিনিয়োগ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 245 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ডিফেন্স বাজেট। এই অর্থের বড় অংশ ব্যয় করা হয় নতুন যুদ্ধবিমান, নৌবাহিনীর আধুনিকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং উন্নত সামরিক গবেষণার জন্য। কিন্তু শুধু আধুনিক অস্ত্র দিয়েই কোনো দেশ পরাশক্তি হয়ে ওঠে না। এর পেছনে থাকে দক্ষ জনশক্তি, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং কঠোর শৃঙ্খলা। আর এই তিন ক্ষেত্রেই গত কয়েক দশক ধরে ব্যাপক বিনিয়োগ করছে চীন। ছোটবেলা থেকে চীনের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হয়। ফলে প্রতি বছর লাখ লাখ দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষক তৈরি হচ্ছে, যারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কয়েক দশকের দূরদর্শী পরিকল্পনা, শিক্ষায় বিনিয়োগ এবং কঠোর পরিশ্রমে চীনকে আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক পরাশক্তিতে পরিণত করেছে। তবে এখানেই শেষ নয়। আজ চীনের আসল লড়াই আর শুধু অর্থনীতি বা উৎপাদন নিয়ে নয়। এখন তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। বিশ্বের নেতৃত্বের দৌড়ে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে এই দুই পরাশক্তি। নতুন প্রযুক্তির দখল, বিশ্ববাজারের প্রভাব, আন্তর্জাতিক জোট, এমনকি ভবিষ্যতের নিয়ন্ত্রণ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই চলছে তীব্র প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্র নিজেদের দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখতে চায়, অন্যদিকে চীন প্রতিটি পদক্ষেপে সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, মাত্র কয়েক দশকের ব্যবধানে চীনের এই রূপান্তর আধুনিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর। যে দেশ একসময় দরিদ্র আর দুর্ভিক্ষের প্রতীক ছিল, সেই দেশই আজ বিশ্বমঞ্চে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন। এখন শুধু একটি প্রশ্নের উত্তরই বাকি, আগামী দিনে বিশ্বের নেতৃত্ব
নেতৃত্ব কার হাতে থাকবে, যুক্তরাষ্ট্র নাকি চীন? এর উত্তর সময় দেবে। তবে আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কোন দেশ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অবস্থানে থাকবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি নিয়মিত দেখতে দাস্তাবেজ টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।